নমস্কার, জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে আমি অয়ন আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ সেরা মতামত তুলে ধরব। আজকে মূলত দুটি বিষয়ের ওপরে। একটি হচ্ছে সাগরদিঘির উপনির্বাচন, মনে আছে আপনাদের? সেই উপনির্বাচনে বাম কংগ্রেস জিতেছে এবং সেই উপনির্বাচনে অধীর চৌধুরী নিজে বলেছেন বিজেপিরও কিছু ভোট পড়েছে। আর তার আগে থেকে এখানেও বিজেপি মুখপাত্ররা বারবার বলেছেন তৃণমূলকে যে করেই হোক হারাতে হবে। সাগরদিঘি মডেল এখন ভরসা শুভেন্দু অধিকারীর। কেন? এই সব নিয়েই আসবো। এর সঙ্গে রয়েছে সিবিআই। আজকে সিবিআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আর তার প্রতি ছত্রে ছত্রে সিবিআই এর প্রতি হতাশা প্রকাশ শুভেন্দু অধিকারীর, দেখাবো আপনাদেরকে। আর অভিযোগ করল বিরোধীরা, গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিল যে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে রাজনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে। আর আজকেই রাবড়ি দেবীর বাড়িতে হানা দিল সিবিআই। এখনই কেন, এই সময়ে কেন, এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আমার সঙ্গে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র, বিজেপি মুখপাত্র সজল ঘোষ, সিপিআইএম মুখপাত্র কলতান দাশগুপ্ত, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর, অধ্যাপক শুভজিৎ নস্কর। প্রথমে দেখাবো সাগরদিঘির ভোটের ফলে বদলে যেতে চলেছে রাজ্য রাজনীতির সমীকরণ। 2016 থেকে চলা বাম কংগ্রেসের জোটের সাফল্যের অংশীদার হতে চাইছে বিজেপিও। বিরোধীদের এই সাগরদিঘি মডেল নিয়ে অবশ্য কটাক্ষ তৃণমূলের। দেখুন। বাম কংগ্রেসের ঘোষিত জোট, পরোক্ষে সমর্থন বিজেপির। 21 নির্বাচনে সাগরদিঘিতে তৃণমূল পায় প্রায় 51% ভোট। এবারের উপনির্বাচনে তা কমে 35%। ভোট কমেছে প্রায় 16%। 21 সাগরদিঘিতে 2 নম্বরে ছিলেন বিজেপির প্রার্থী, ভোট পান প্রায় 24%। এবার তা কমে 14%, অর্থাৎ বিজেপির ভোট কমেছে প্রায় 10%। 21 ভোটে সাগরদিঘিতে কংগ্রেস ছিল 3 নম্বরে, ভোট পেয়েছিল প্রায় 19%। সেখান থেকে এবার 47%, অর্থাৎ এক ধাক্কায় কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় 28%। এই ফলে স্পষ্ট তৃণমূল ও বিজেপির মিলিতভাবে কমে যাওয়া 26% ভোট গিয়েছে কংগ্রেসের হাতে। এই অঙ্কেই উৎসাহিত হয়েছে বিজেপি। তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত আনতে এবার বিরোধী দলনেতার মুখে সরাসরি জোটের বার্তা। মানুষ চাইছে ঐক্যবদ্ধ হয়ে লড়ুক, কিন্তু আমাদের কখনোই আদর্শগতভাবে তেল আর জল তো মিলবে না। বিরোধীদের একসঙ্গে পতাকা বেঁধে আন্দোলনটা টেকনিক্যালি সম্ভব নয়। এই ভুলটা সিপিএম কংগ্রেসের বন্ধুরা করেছেন, কিন্তু তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল নো ভোট টু বিজেপি। আমরা আমাদের বিজেপির ঝান্ডা নিয়ে, এনডিএর এম এন্ড অবজেক্ট পলিসি নিয়ে আমরা প্রচার লড়াই রাজনীতি করব। আপনারাও ভিন্ন ভিন্ন ভাবে করুন, কিন্তু আওয়াজটা বাংলায় উঠুক, নো ভোট টু মমতা। আদর্শ বা নীতিগতভাবে ঘোষিত জোট সম্ভব নয় বলে ভালো করেই জানেন শুভেন্দু। তারপরেও শুভেন্দুর এই বক্তব্য আসলে সরাসরি ভোটের অঙ্কে। সেই কারণে সাগরদিঘির ভোটের আগেই বিজেপির নেতৃত্বে মহাজোটে বামেদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু। আপনাদেরকে পঞ্চায়েতটা জিততে হবে, এসইউসি করলে হবে না, সিপিএম করলে হবে না, জোট বেঁধে পদ্মফুলের নেতৃত্বে এদেরকে হারাতে হবে। আদতে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসাতেই বিজেপির এই অঙ্ক। বাম কংগ্রেস যদি সেই ভোটে ভাগ বসাতে পারে তবে বিজেপির পক্ষে তৃণমূলকে হারানোর কাজ সহজ হবে। কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকেই রাজ্যের বিধানসভা নির্বাচনে আপাতত এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। রাজ্যে সংখ্যালঘু ভোটে ফলাফল নির্ভর করে এমন আসন সংখ্যা 146টি। 21 বিধানসভা ভোটে এই ধরনের আসনে তৃণমূলের জয় 131টিতে। তবে দলের অন্দরেই নীতির প্রশ্নে শুভেন্দুর এই প্রস্তাব সমালোচিত হতে পারে, তার ইঙ্গিত মিলেছে দিলীপ ঘোষের কথায়। পার্টি ডিসিশন নেবে, আমাদের কারো জোট করার দরকার নেই। বিজেপির একার ক্ষমতা আছে টিএমসিকে এখানে হারাবে। ফল পাওয়ার আশায় বামেরা আশাবাদী হলেও নীতির প্রশ্নে অন্য কথা বলছেন। তৃণমূল বিজেপি এই দুই শক্তিকে হারাতে হবে, এটাই আমরা বলেছিলাম। উনি যখন তৃণমূলে ছিলেন 2 বছর আগে মন্ত্রী, তখন বলতে পেরেছিলেন যে নো ভোট টু তৃণমূল?
তৃণমূল না, বিজেপি না, তার বাইরে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, এটাই রাজ্যের মানুষের দাবি। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, মুখোশ খুলে গিয়েছে, সিপিআইএম কংগ্রেস বিজেপি এক হয়ে গিয়েছে, এখন কে কাকে হারাবে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে। বামেদের ঘাড়ে ভর দিয়ে কংগ্রেসের উত্থান হয়েছে, এবার সেই দুপক্ষের ঘাড়ে ভর দিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসার লড়াইয়ে সামিল হতেই পারে বিজেপি। তাই সাগরদিঘি মডেল নিয়ে জোরদার রাজনৈতিক জল্পনা। নিউজ 18 বাংলা। বিজেপি মুখপাত্রের কাছে যাব। সজল, কেন প্রকাশ্যে, মানে একেবারে প্রকাশ্যে বলা যাচ্ছে না হ্যাঁ জোট দরকার? কেন বলতে হচ্ছে নীতি আদর্শের কথা? এখানে সাংবাদিক সম্মেলন, কোথাও কোথাও জনসভায় গিয়েও শুভেন্দু অধিকারী বলছেন, কালকেও আপনাদের অনেক নেতা কি কি বলেছেন তা দেখাবো, একেবারে প্রকাশ্যে বলা হচ্ছে, তাহলে অসুবিধাটা কোথায়? নীতি আদর্শের তো জলাঞ্জলি হয়ে গেছে মোটামুটি। আপনারা যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা আপনারা যতই নিষ্ঠাভাবে পালন করুন, লক্ষ্যে উপনীত হতে পারবেন না। কি লোক? এই কথাটাই শুভেন্দু অধিকারী ওখানে বলছিলেন যে মানুষের জোট শব্দটা নতুন নাকি? মানুষের জোট তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গড়েছিলেন সিপিআইএম এর বিরুদ্ধে। সেখানে এসইউসিআই ভোট দিয়েছে, সেখানে পুরনো সিপিএম ভোট দিয়েছে, সেখানে কংগ্রেস তৃণমূলের জোট হয়েছে, সকলে মিলে ভোট দিয়েছে। কারণ সেই 2021 সালে 2011 সালের বিষয়টা ছিল নো ভোট টু সিপিএম। বলেছে আগে তুই যা, তার পরেরটা পরে ভাববো, অরাজকতা শ্রেয় পরাধীনতার থেকে। ঠিক এই অ্যাঙ্গেলে এই নির্বাচনটা হবে। আপনি বিরোধী ভোট ভাঙতে কেউ পারবে না, আপনি আমরা কেউ পারবো না। আমার দায়িত্ব নয়, আমি বুঝিয়ে বলছি, আমার দায়িত্ব নয় ভোট করানোর বা ভোটের দায়িত্ব। আপনারা রাজনৈতিক নেতৃত্ব, আপনাদের দায়িত্ব। আমি বলছি নাকি, আমি আপনাকে বলছি না, আপনারা সরাসরি বলতে পারছেন না। আমার যেটা বলার বক্তব্য, বিরোধী ভোট মানুষ দেখবে। দেখুন যেখানে যে শক্তিশালী, যদি আমরা বেশিরভাগ জায়গায় আমরা শক্তিশালী হই, তৃণমূলকে হারাতে তারা ভোট স্প্লিট করবে না। এটা আমি চাই বা না চাই, তৃণমূল সিপিএম চাক বা না চাক। আচ্ছা আপনি আচ্ছা এই মানে এই যে জোটে তৃণমূল কি করে সামিল হয়ে গেল? কি করে তৃণমূল সামিল হয়েছে? এই যে এত যে ভোট কমলো, এই যে ভোটটা ধরুন সাগরদিঘিতে তৃণমূলের যে ভোটটা কমলো, সেই ভোটটা কাদের দিকে গেল? আপনি সিপিএম এর ভোট ভাবছেন, আপনি কংগ্রেসের বিজেপির ভোট ভাবছেন, আপনি সিপিএম এর ভোটটা কোথায় গেল? এরপরে তৃণমূলকে ভোট দেবে না, দিল না তো, দেবে না, দেয়নি তো। কৃষাণু সিপিএম একদম এই প্রশ্ন তুলছে মানুষের জোট। আমরা তো প্রথম দিন থেকেই বলছি, এখন তারা স্বীকার করছেন, ভালো জিনিস। এতদিন স্বীকার করতেন না, দরজার আড়ালে করতেন। আমরা প্রথম দিন থেকেই বলছি যে সিপিএম হোক, কংগ্রেস হোক বা বিজেপি হোক, তারা একসাথে লড়ছে। 2021-এ তার সব থেকে বড় উদাহরণ আমরা দেখলাম, সেখানে তৃণমূলকে উৎখাত করার জন্য, তৃণমূলকে দুর্বল করার জন্য লড়াইটা হয়েছিল। আর এখানে যেটা বিজেপি বলছেন, আমরা তো অন্তত এটা বুঝতে পারছি, এটা তো আমরা বারবার বলছিলাম, হয়তো আপনারা মানছিলেন না বা অনেকেও বিশ্বাস করছিল না, যে বিজেপির যোগ্যতা নেই তৃণমূলকে হারাবার, বিজেপির জনসমর্থন নেই তৃণমূলকে হারাবার, বিজেপির রাজনৈতিক। আমি বলছি, আমি একে একে সবে আসি। আমি তো এটাই বলছিলাম যে এককভাবে বিজেপির যোগ্যতা, জনসমর্থন, সংগঠন কিছুই নেই, রাজনৈতিক কর্মসূচি কিছুই নেই আমাদের তুলনায়। এক, দুই হচ্ছে, এবার আসি যে এই যে নব্য যে যারা জয়লাভ করেছেন এবং জয়লাভ করেই তাদের দম্ভ এবং তাদের ঔদ্ধত্য আমরা পুনরায় সেটা আবার দেখতে পাচ্ছি 34 বছরের পর। তো না, চন্দনদাদের জোট সঙ্গী আছে যাকে মানুষ ভয় পাচ্ছে। তো যাই হোক, আর এদের উদাহরণটা আমি শুধুমাত্র এই সদ্য সমাপ্ত ত্রিপুরা নির্বাচনে দিই। সেখানকার মানুষকে তারা বোঝাতে পেরেছিলেন, আমরা পারিনি। মানুষরা আমাদেরকে একদমই ভোট দেননি, দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে জোট দেন। আজকে মার খাচ্ছেন সেই জোট দেওয়ার মুখ থেকে। তৃণমূল কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, জ্ঞানী ছেলে, দেখেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আমি প্রশ্ন করি, ভাই এই মডেলেই তো 2011-এ দিদিমণি ওই রাইটার্সে বসেছিলেন, সেম মডেলে। তিনি কি সেদিন একা লড়েছিলেন? কটা দলের সঙ্গে জোট করেছিলেন?
বাংলা কংগ্রেসের সাথেও জোট করেছিলেন। আমি এটা বলছি, শুনুন না, আমি এটা না না দাঁড়ান, বিজেপি কংগ্রেস, আচ্ছা এক মিনিট, কার ভোট পাইনি, কার ভোট পাইনি? আপনাকে বুঝতে হবে, ভোটকে বাইনারি কেউ তৈরি করে না, মানুষ তৈরি করে আচ্ছা। নেয়। এক্ষেত্রে কারোর এ নেই। তার মানে যদি এতই সাংগঠনিক ছিল তৃণমূল, তাহলে কংগ্রেসের সাথে জোট, এসইউসিআই এর সাথে জোট, অলিখিত জোটগুলো বললাম। আমি আসবো না, এক মিনিট, যেটা আমি বলে দিই, হয়তো জানতে অসুবিধা আছে, যে যেটা জানে না সেটা হচ্ছে 11তে নিশ্চয়ই আমরা অতভাবে শক্তিশালী ছিলাম না, তাই আমরা বলেছিলাম। এবং তারপরে নিরন্তর তৃণমূল মানুষের জনভিত্তিতে এবং সংগঠনে শক্তিশালী হয়েছে, এবং তার ফল হয়েছে ভোটে আমরা নিরন্তর আমাদের ভোটের শক্তিশালী হয়েছে, অনেক শাখা প্রশাখাকে ছেড়ে দিয়ে বিজেপি আমাদের ভোট পার্সেন্টেজ বরাবর বেড়েছে, এবং 21এও বেড়েছে, তার আগেও বেড়েছে। তো সুতরাং আমাদের নেই, যখন দুর্বল ছিলাম তখন বলেছিলাম, আজকে যেটা রাজনৈতিক শক্তি সেটা বলছি। বিজেপি বলছে আমি তো বললাম ঠিক বলেছে, অস্বীকার করেছি কোথায় প্রবলেম আছে? আমি বললাম না যে প্রবলেম আছে, আমি তো আগেই বললাম ও ঠিকই বলেছে। একটা ভালো ইউনিটি ডাক্তার দেখাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। কলতানরা যতই চেষ্টা করুক, রাজ্য নেতৃত্ব নির্দেশ দিক যে না বিজেপির সঙ্গে জোটে যাওয়া যাবে না বা বিজেপির সঙ্গে কোনো রকম বন্ধুত্ব করা যাবে না, তৃণমূল স্তরের মানুষ, তৃণমূল স্তরের কর্মীরা মানবেন না। বিজেপি বলছে, সিপিআইএম হোক কংগ্রেস হোক। বিজেপি কি বলছে বুঝলাম না। বিজেপি বলছে সিপিআইএম এর রাজ্য নেতৃত্বাই তো কথা হচ্ছে যে ওপর মহলও যদি না বলে যে বিজেপির সঙ্গে কোনো বন্ধুত্বেও যাওয়া যাবে না, তাহলেও ভোট দেবে বিরুদ্ধে, তাহলেও মিশবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই তৃণমূলের নেতা আসল কথাটা বলেছেন, বিজেপির ওপরতলা যেটা, ওটা তো আসলে তৃণমূল থেকে যাওয়া ওপরতলা, নিজেদের ওপরতলা বলে কিছু নাই তো। ফলে আমি ওই চর্চার উত্তর দিতে পারি না। আমরা এখানে সব দলের প্রতিনিধিরা এসেছি, সবার জামাতেই বোধহয় পকেট আছে, কিন্তু পকেটে কারুর ভোট থাকে না। এটা অনেকে ভুলে যান যে ভোটটা বোধহয় পকেটে থাকে, ফলে পকেটে কারুর ভোট থাকে না। এবার কথাটা হচ্ছে যে অসভ্যতামি যদি চলতে থাকে আমি করতে পারি, অসুবিধা নেই। কৃষাণুবাবুকেই কথা বন্ধ করে বাড়ি চলে যেতে হবে। একটা ভোটে হেরেছেন, আর এমন মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য বলছেন 24 আমি একা লড়বো। আমরা তো ডিরেক্ট বিজেপি করিনি, তা আমরা জানি উনি এরকম বিজেপির সুবিধাই করবেন। তৃণমূল বলছে একটা ভোটে লড়েই এই দম্ভ। আমি দেখুন, আমি মুখ্যমন্ত্রীর ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে আছে, একটা উপনির্বাচনে শাসক দল হেরেছে, মুখ্যমন্ত্রী বলছেন আমি একা লড়বো 24-এ। কেন, কি এমন সমস্যাটা হলো? সমস্যা হলো এইটাই যে এত দুর্নীতি ইত্যাদির পর যে মানুষের ভরসায় এই 21-এর নির্বাচন অবধি যা বলছেন অনেক ভোট পেয়েছে তৃণমূল। 21-এর পর বালিগঞ্জ উপনির্বাচন, শান্তিপুর, সাগরদিঘি, ঝালদা, আরো মিউনিসিপ্যালিটির ইলেকশন, প্রতিটা আমরা যখন সংখ্যাতত্ত্ব দেখবো, যখন আমার যেটা খারাপ সেটাও দেখবো, আমার যেটা ভালো সেটাও দেখবো। 21-এর বিধানসভার পর থেকে যা যা নির্বাচন হয়েছে, ওটা যদি আমি একটা মাপকাঠি ধরি, সবকটাতে তৃণমূল পিছিয়েছে। কেন পিছিয়েছে তার কারণ ওরা জানে, গোটা দলটাও আপাদমস্তক দুর্নীতিতে জুড়ে গেছে। ফলে সাধারণ মানুষ ঠিক করে নিচ্ছেন কাকে। এটা তো পুরো তৃণমূলকে টার্গেট করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে কলতান বলছো। আবার বলছি, বিজেপির সঙ্গে তৃণমূলকে হারাতে কোনোভাবে হাত ধরার সম্ভাবনা আছে কিনা আমি আসবো। তবে তুমি যেটা বললে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন একেবারে অনৈতিক জোট, একা লড়বে তৃণমূল কংগ্রেস। 2রা মার্চ সাগরদিঘিতে হারের পরে, তৃণমূলের হারের পরে বলেছিলেন, কি বলেছিলেন দেখুন। তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। আর যারা কংগ্রেস সিপিএম কে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে। ইফ দেয়ার ইজ এ ইমোরাল অ্যালায়েন্স, then how Congress will fight with BJP? How leftists will fight with BJP? If they want to defeat Mamata Banerjee with the help of BJP, then how they say they are anti-BJP? But it's a lesson for all of us that we should not listen to Congress or the CPM. They may be won the election, but it is their moral defeat. অধীর রঞ্জন চৌধুরী নিজে বলেছিলেন, চন্দনদা, বিজেপিরও ভোট পেয়েছেন তারা। তাহলে বিজেপি বিরোধী আপনারা থাকবেন কি করে? বিজেপি বিরোধী বলবেন কি করে? দিল্লিতে দোস্তি আর এ রাজ্যে কুস্তি, মাফ করবেন, দিল্লিতে কুস্তি আর এখানে দোস্তি। যদি এটা বুঝি যে কথাটা কলতান বলছে যে কোনো ভোট কারো পকেটের হয় না, 2011 যে ভোট, সেই ভোটে সিপিএমের ধস, ইনফ্যাক্ট লেফটের ধস এনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, এবং জিতেছিলেন মানুষের ভোটে। তো সে ভোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নয়। তার আগে যখন উনি 35 ছিলেন তখনও ভোটটা তার বিরুদ্ধে গেছিল, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট না।
পরিস্থিতি বদলায়, রাজনৈতিক পরিবেশ বদলায়। অধীরবাবু যে কথাটা বলেছেন তার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই যে বিজেপির বহু সমর্থক যারা সেদিন সাগরদিঘিতে ভোট প্রদান করেছে কংগ্রেসের পক্ষে, এই কারণে তারা বিতিশ্রদ্ধ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে হতে পারেন, তারা ঠিক ততটাই বিতিশ্রদ্ধ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের এই প্রশাসনের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটা তো হতেই পারে, এটা হতেই পারে যে তারা একটা অল্টারনেটিভ খুঁজছেন। ঠিক যেরকম ভাবে 2019-এ একটা ভোট ফ্লো করে গেল, যাদেরই ভোট যাক, 2021-এ আমরা শূন্য এই কথাগুলো শুনতে হলো। আজকে এমন একটি জায়গায় এসে দাঁড়ালো কিভাবে জাস্ট 1.5 বছরের বা 2 বছরের মধ্যে, 2 বছরও হয়নি, যেখানে একটা ব্যাপক আমি শুধু সেই কথাটাই বলছি, তাতেই এত বেশি। এটা কি ভোট মানে কি ভাতের মতো চাল টিপলে একটা চাল টিপলে বোঝা যায়? কথা থেকেই শুরু করেছিলাম, আমিও তোমাকে ঠিক একই কথা বলছি যে আজকে ভোটটা কারো পকেটের না, কিন্তু একটা ঘটনা যে মানুষের বিতিশ্রদ্ধ এই রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে এতটাই, এবং খুব স্বাভাবিক অর্থে হয়তো বিজেপির নেতৃত্বের প্রতি একটা আস্থাহীনতা সেই সব মানুষগুলোর আছে যারা ভোট প্রদান করেছে কংগ্রেস। ওকে, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, সজল খুব মন দিয়ে প্রশ্ন এবং উত্তরটা দেখো। আমরা প্রশ্ন রেখেছিলাম, তৃণমূলকে হঠাতে বাম কংগ্রেস বিজেপি জোট সফল হবে? হ্যাঁ বলছে 77% মানুষ, না বলছেন 23% মানুষ। সোশ্যাল সাইটে ভোটের ফল, এটাই কি সামগ্রিক চিত্র? শুভজিৎ, দেখুন এই যে হ্যাঁ এবং নাতে যদিও খুব শর্ট একটা সার্ভের মতো এটার রেজাল্ট, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি এটা কিন্তু খুব বড় একটা আইডিওলজিক্যাল ডিগ্রেডেশন আমি বলবো। কারণ বাম, কংগ্রেস এবং বিজেপি তিনটে একেবারেই মানে 3 ধরনের মেরুতে এরা বসবাস করে। সেই জায়গা থেকে যদি মানুষ ভাবছে সেটা মানুষ, কিন্তু আমি যেটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একই দলে আছে। এক সেকেন্ড সলদা, আমি বলিনি কারোর সময়। যেটা আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রেস কনফারেন্সে ওই দিন, যে যদিও এটা পলিটিক্যাল টার্মিনোলজি, যে অনৈতিক জোট। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি কাদের সাথে জোট করবেন, উনি বললেন আমি মানুষের সাথে জোট করব। খুব ওয়েল এনাফ যে মানুষের সাথে জোট করবেন, কিন্তু এই মানুষই তো আপনাকে সাগরদিঘিতে হারিয়েছেন। তার মানে মানুষ কি আপনার জোট থেকে সরে যাচ্ছে? এই জায়গা থেকে প্রশ্ন, তার মানে কি আপনি মানুষের জন্য যে কাজ করার যে প্রমিস বা যে শপথ আপনি শুরু থেকে নিয়েছিলেন, সেই শপথ থেকে কিছুটা হলে সরে যাচ্ছেন? তার ফলে কি মরিচদাঁতে, তার ফলে কি রানাঘাট বা কল্যাণীতে গিয়ে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রামের প্রধান, উপপ্রধান পঞ্চায়েতে তাদের কাছ থেকে ইস্তফাপত্র নিতে হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু ভাববার বিষয় আছে। আমি আর একটা প্রশ্ন জাস্ট ছোট্ট করে রাখবো অয়নদা, যে এই যে আমরা বারবার বলছি সংখ্যালঘু ভোট, এই ভোট, এই যে সাগরদিঘির যে মডেল, আমি মডেল কিনা না মডেল সেটা পরবর্তীকালে ভোটের সময় মানুষ তার উত্তর দেবে, ইটস টু আর্লি টু সে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই সাগরদিঘিতে আপনি একজন নেতাকে কলকাতা থেকে রীতিমতো এক্সপোর্ট করলেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস কি মাটির পালস বুঝতে ভুলে গেছেন? অবশ্যই কৃষাণুর কাছে প্রশ্ন নিয়ে আসবো, তবে তার আগে গতকালকেও বিজেপি নেতারা কি বলেছিলেন দেখুন। রাগ না সিপিএম, বিজেপি আর কংগ্রেসের তিনটে জগাই মাথায় গগাই এক হয়েছে। এ রাজ্যে তৃণমূলকে সরাতে বিরোধীদের আঁতাতের অভিযোগ আগেই উঠেছে। সাগরদিঘিতে বামেদের সমর্থনে কংগ্রেসের জয়, পরোক্ষে নাকি সমর্থন বিজেপির। তারপর সেই অভিযোগ আরো জোরালো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্যে। বামেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। বিজেপিরও কিছু ভোটার তারাও মনে করেছে যে তৃণমূলকে হারাতে কংগ্রেস হচ্ছে বেস্ট অপশন, কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। এই আবহে রবিবার বিজেপির সৌমিত্র খানের বার্তা উস্কে দিয়েছে নয়া বিতর্ক। জনগণ তো দেখিয়ে দিয়েছেন সাগরদিঘিতে। আমার কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা বুথের জায়গায় বলবো তৃণমূলকে হারাতে পারলে সবাই একজোট হয়ে একসাথে ভোট দিন। সৌমিত্র যেদিন একযোগে ভোট দেওয়ার কথা বলছেন, সেদিনই বিজেপির রাহুল সিনহার সঙ্গে এক মঞ্চে কংগ্রেসের কৌস্তব, দুজনের মধ্যে হ্যান্ডশেক। একটা সাগরদিঘি, তা দিয়ে পশ্চিমবঙ্গের আগামী রাজনীতি নির্ধারিত হবে না। একটা শূন্য দল, দুটো দল, তারা এক হয়েছে, আর বিজেপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। মানুষ দেখিয়ে দেবে মানুষের মহাজোট তৃণমূলের পাশে আছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে আছে। যদিও সাগরদিঘিতে কংগ্রেসকে সমর্থনকারী বামেরা নীতিগত প্রশ্নে খানিকটা সাবধানী।
মডেলটা হচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করো, সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবাংলায় বিজেপি এবং তার র্যালি তৃণমূল, তার বিরুদ্ধে সবাইকে একজোট করো। পাল্টা রাজনৈতিক চাল বিজেপির। যতক্ষণ না এরা প্রথম বলবেন নো ভোট টু মমতা, ততক্ষণ এদের রাজনৈতিক সদিচ্ছা প্রমাণ হতে পারে না। যারা সত্যিকারে মমতা ব্যানার্জিকে সরাতে চান তারা প্রথম স্লোগান দিন নো ভোট টু মমতা। ও তৃণমূলে থাকলে একরকম কথা হবে, ও বিজেপিতে গেলে আরেক রকম কথা হবে। এটা শুভেন্দু অধিকারী অথবা তৃণমূল বিজেপি নেতাদের ক্ষেত্রে খাটে। বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে সবাইকে আমরা সমবেত করতে চাই। 24 লোকসভার মহারণ, তার আগে সাগরদিঘিতে বাম কংগ্রেস হাতে হাত। কংগ্রেসের মুখে বিজেপির প্রচ্ছন্ন সমর্থনের স্বীকারোক্তি। এতে যে 24 মোদী বিরোধী জোটে প্রভাব পড়বে সে কথাও বুঝিয়ে দিচ্ছে তৃণমূল। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাতেও সম্প্রতি কংগ্রেসের যা ভূমিকা তাতে এরা দিল্লিতে বিজেপি বিরোধিতার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এমনিতেই জাতীয় ক্ষেত্রে জোট ধর্ম পালনে কংগ্রেসের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এবার সাম্প্রতিক সমীকরণে 24 মোদী বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই। বিজেপি সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্য স্তরে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে হাইফেন হয়ে থাকতে চাইছে। নিউজ 18 বাংলা। আমি কৃষ্ণানুর কাছে আসবো। আজকে সাগরদিঘি একটা উপনির্বাচন, তা দিয়ে গোটা রাজনৈতিক রাজ্যের রাজনৈতিক বিশ্লেষণ করা যায় কিনা আমি আসছি। রাজনৈতিক বিশ্লেষণ করা যায় কিনা একটা প্রশ্ন আছে। আমাদের 10,000 ভোট পড়েছে। এই যে 10,000 ভোট, যে প্রশ্নটা দেখালাম, তৃণমূলকে হঠাতে বাম কংগ্রেস বিজেপি জোট সফল হবে কিনা, 77% হ্যাঁ বলছেন। কোথাও কি নড়ছে ভোট, নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে মনে হচ্ছে না? দেখুন, আমাদের তো কোনো রেজিমেন্টেড দল নই। আমরা নিজের ভুল ভ্রান্তি ত্রুটি থেকেই শিখি। এবং আপনি যদি 2011 থেকে আমাদের সরকার দেখেন, নিরন্তর এই প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে হয়ে গেছে। বর্তমানে যে আমাদের দুটি কর্মসূচি চলছে, দিদির দূত এবং দিদির রক্ষা কবচ, এই দুটোর উদ্দেশ্যও তাই যে আমাদের যদি গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি হয়ে থাকে তো তার পর্যালোচনা করা, তার প্রথম কথা তার সমীক্ষা করা, যে ডেটা কালেক্ট করা এবং সেটাকে শোধন করা। তো ন্যাচারালি এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আমরা জোটের কথা কখনো উঠে আসেনি। আপনারা হয়তো আলোচনা করেননি। এর আগে সুকান্ত মজুমদার বলেছিলেন বিজেপির নবান্ন অভিযানে বামেদের আহ্বান করেছিলেন, কংগ্রেসকে আহ্বান করেছেন। আমরা দেখুন, আমরা পলিটিক্সটা একটু মন দিয়েই করি, তো কে কখন কি করছে, কে কি বলছে আমরা জানি। তো সুতরাং আপনি আলোচনা করেননি মানে সেটা সত্যি নয়, এটা আমি মনে করি। আর ওনারা উপহাস করেই তো ওনাদের ভিত্তি তো উপহাস। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে টিটকিরি, তাচ্ছিল্য এবং উপহাসিত ওনাদের ভিত্তি। ওনার এই ভিত্তিটাকেই আরো জোর করবেন। তৃণমূলের ভোট সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে, শুভেন্দু অধিকারী তো সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূলকে হারানো, নো ভোট টু মমতা বলতে পারবে তোমরা? 2 লাইনে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওনাদের কর্মসূচির মধ্যে দুয়ারে চুরি প্রকল্পটা বলতে ভুলে গিয়েছেন বলেই আমার হাসি পেয়ে গেছে। এছাড়া আমার অন্য কোনো কারণে হাসিতে যদি তৃণমূল নেতা দুঃখ পান তাহলে আমিও খুব দুঃখিত। এত নেতারা চুরির দায়ে জেলে রয়েছেন, তারপরে দেখুন ওদের ভাইদের কি ধরনের গলায় সুন্দর সুন্দর কথা। এমন অপদার্থ পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যে আছেন, গত 11 বছরে বাম আমলের একটা ফাইল খুলতে পারেননি, নিজের দলের নেতাদের ফাইল খুলে খুনও করে। তাহলে কৃষাণু বাবু এখন নতুন তৃণমূলের প্রতিনিধি, যিনি মমতা ব্যানার্জিকে অপদার্থ বলছেন, গুড়ি, কোনো অসুবিধা নেই আমার, খুনও যদি বলতে চান কোনো অসুবিধা নেই। আর এমন একজন প্রতিনিধি আছে যিনি প্রমাণ করতে পারেন 2011-র পর কৃষাণু বাবুরা আর কোনো নামতা পড়েননি। 34-এর নামতা যা পড়েছিলেন 2011 এসে সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে গেছে, তারপরে আর কিছু হয়নি। ফলে এখন অন্য লোককে বলতে দিতে হবে, না হলে চোরের ভাগ আপনি পেয়েছেন বলে গোটা টার্মটা এরকমই চলবে। কিন্তু চোরের ভাগ তাহলে আপনি পেয়েছেন, নিশ্চয়ই চোরের ভাগ পেয়েছেন। কুন্তল বাবু কি আপনাকে দিয়েছিলেন? কুন্তল বাবু কি আপনাকে দিয়েছিলেন? কুন্তল বাবু কি আপনাকে কিছু দিয়েছিলেন? না অভিষেক ব্যানার্জির কাছে যে 75 বছরের ভাগ আছে তার থেকে আপনি বলছিলাম। এবার একটু কলতানের না কলতানের কথা শুনলে হবে না। উনি যদি লোককে বলতে না দেন, গোটা টার্মে ওনার কথা কিন্তু বলা যাবে। এবার আমি বলি, উনি কি ভাগ পেয়েছিলেন হ্যাঁ কি না? তুলছেন শুভেন্দু অধিকারী, উনি কি ভাগ পেয়েছিলেন হ্যাঁ কি না? পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ, এটা উনি মাইকের সামনে বলছেন, তার মানে কি নতুন তৃণমূল ওনাকে গার্ড দেবে? মমতা ব্যানার্জি ওনাকে কিছু করতে পারবেন না? এই নতুন পুরনো তৃণমূলের ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। আমার কথাটা হচ্ছে, শুভেন্দু অধিকারী চোর, একথা আজকে তৃণমূল নেতারা বলছে। এতদিন কি করছিল যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন? কলেজে অ্যাডমিশনের টাকা তুলতেন শঙ্কুদেব বাবু, এখন তৃণমূল নেতারা বলছেন। এতদিন কি করছিলেন? ফলে এই ধরনের নেতারা যারা ওয়াশিং মেশিন আমরা দেখি এখন ওরা জোট করছে আবার
আমি একটু বলে নেবো? একদম একদম 20 সেকেন্ডে প্লিজ বলো না আমি নাই বলতে পারি, গোটাটা আমি চুপ করে না, না, দিতে পারি, please, কোনো অসুবিধা নেই please, আমার। শেষ করো, শেষ করো, শেষ করো, শেষ করো, এমনি শেষ করো। চোরেদের মুখে কথা বলতে খুব অসুবিধা হয়। কথাটা হচ্ছে যে নেতারা নিজে দল বদলে নিজের নীতি আদর্শ বজায় রাখতে পারেন না, তাদের সাথে জোট কেন? ন্যূনতম এই প্রশ্নের উত্তর দেওয়া বামপন্থীদের রীতি নয়। কোন জোচ্চোর নেতাকে তাদের কাছে নিয়ে বামপন্থীরা ভবিষ্যতে জোট করবে না, দল বদলতে তো নয়। সজল, বাম কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বলছেন নো ভোট টু মমতা, বললে পরে তবেই সদিচ্ছা প্রমাণ হবে। তাহলে আবার জোটের কথা, একসঙ্গে চলার কথা, এ তো দ্বিচারিতার মতো হয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু যে কথা বলে দিয়েছেন সে কথা বলে আমি সময় নষ্ট করবো কেন? আমি বরঞ্চ আপনাকে দুটো অন্য কথা বলি। আপনি জিজ্ঞাসা করছিলেন না যে সাগরদিঘি স্যাম্পল টেস্ট কিনা, দেখুন আরেকটা জায়গায় যে কোনো কারণে ভোটটা হচ্ছে না, আজ নাহলে কাল হবে। মানিকতলায় যদি এই ভোটটা হতো, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি মানিকতলায় তৃণমূল পরাজিত হতো, হ্যাঁ, সেখানে যদি কংগ্রেস জোট বা বিজেপি কেউও জিততো, বিরোধীরা কেউও জিততো, তাহলে এত কান্না, মানে একদম মরা কান্না যেটা পড়ে গেছে তৃণমূলের ঘরে, সংখ্যালঘু বলে, সংখ্যালঘু ভোট বলে, হতো না। বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, কিন্তু এই লাথিটা খেলে যে ব্যথাটা হচ্ছে সেই ব্যথার আর্তনাদটা আপনি দেখতে পাচ্ছেন। আমাকে বলতে দেবেন। নিশ্চয়ই আমার ভাই বলেছেন তৃণমূলের যে রেজিমেন্টের দল নয়, সবাই জানে পুরো ক্লাব, কোনো রেজিমেন্টের কোনো ব্যাপার নেই, দলে কোনো গঠনতন্ত্র, শৃঙ্খলা, নিয়ম নীতি কিচ্ছু নেই। পয়সা আসছে আপনার এর থেকে, আপনার মিড ডে মিলে চলে যাচ্ছে বক্তব্য। যদি রেজিমেন্টের দল হতো তাহলে সরকারকে বাধ্য করতো যে এইরকম ধরনের কাজ বন্ধ করো। আমার প্রশ্ন, আমি তোমার সঙ্গে কিন্তু কিছু বলিনি ভাই, গলার জোর আমার হেভি আছে। আমার যেটা প্রশ্ন হচ্ছে, এসব ছেড়ে দিন, এসব ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়ন করেছেন, উন্নয়নটাই তো ওদের ক্যাপিটাল, ওদের কোম্পানি। আচ্ছা ঠিক আছে, পুয়ার কোম্পানি, ইলেকশন বাউন্স, ভালো চলছে না, কিন্তু উন্নয়নটা তো হেভি করেছেন না, সলিড করেছেন। 70টা 72টা প্রকল্প দিয়েছেন, কোথায় গেল রেজাল্ট? একটা, আবার বলছি একটা উপনির্বাচন, এইটাতেই নড়ে গেছে। দিস ইজ আ রিয়েল স্যাম্পল টেস্ট, যেটার ওপরে দেখুন আমরা শেষ করে নিই। 2,28,00,000 আমরা ভোট পেয়েছিলাম, ওরা পেয়েছিল 2,88,00,000, 19-20 হতে পারে। এই যে মাঝখানের 60 লাখ, এই 60 লাখের স্যাম্পল টেস্টটা সেদিন হয়ে গেছে। সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি খুব উৎসাহী, সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি খুব উৎসাহী। ওরা যতটা দুঃখিত, ওরা যতটা ব্যথা আমি ততটা খুশি। বলি এবার যেখানে জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস বিজেপির উৎসাহী হওয়ার কথা, এখনো হয়নি, কিন্তু এটাই তো আমার বক্তব্য না, যে ধরুন মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগটাও হয়নি, ভোট বিজেপি, 33% সিপিএম, 33% কংগ্রেস, সরকারটা তো একসাথে গঠন করবেন, এটাই তো মানুষকে আমরা 75-25 দেওয়া হয়নি মনে হচ্ছে না। এটাই মানুষ তো ভাদু শেখের খুনের কি হলো দাদা? ভাদু শেখের তাই জন্য আজকে ত্রিপুরাতে দাদা ভাদু শেখের উনারা ভোট পেয়েও তাদের পাশে দাঁড়াতে পারছে। আপনারা কতজন বিজেপি মারছে, কংগ্রেস এবং সিপিএম কে বলছে এইসব ঢপ দিয়ে আর কতদিন চলবে? এই টিভি চ্যানেলে ঢপ দেন, কেউ কিছু বলে না? একটা নেই, মানে টিভি চ্যানেলে মিথ্যে কথা বললে ট্যাক্স ফ্রি হয় নাকি মোদির আমলে? এই তো বললাম, বলছি যে টিভি চ্যানেলে কথা বললে ট্যাক্স ফ্রি আছে? না না, ওটা তো ট্যাক্স ফ্রি আছে। ভাদু শেখের কি হলো? আরে ভাদু শেখের ঘটনার তদন্ত কি হলো? কথাটা হচ্ছে ভাদু শেখের ঘটনার তদন্ত কি হলো? অনুব্রতের যে এতগুলো চাল কলার এত দামি দামি গাড়ি তদন্ত কি হলো? আরে বাবা, সব নৌসাদের ঘটনার তদন্ত কি হলো? মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগটা কি হলো? মহিদুল ইসলাম মির্জার খুনের কি হলো? বলতে পারছো না তো? একদম মমতা ব্যর্থ। ওকে ওকে, চন্দনদা, 11 বছরে মমতা ব্যানার্জি ব্যর্থ। ওকে ওকে ওকে, এর আগে আপনারা, ওকে কৃষাণু কলতান প্লিজ, হ্যাঁ বলুন তো, বললাম তো মমতা ব্যানার্জি ব্যর্থ। ওকে চন্দনদা, সংখ্যালঘু তোষণ বলে আপনারা, ওকে প্লিজ, সংখ্যালঘু তোষণ বলে আপনারা বারবার আক্রমণ করে গেছেন। এখন সেই সংখ্যালঘু ইস্যুতেই প্রত্যেকটা বার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। সংখ্যালঘু ভোট কিভাবে পাবেন? উন্নয়ন দিয়ে নয়, এই আক্রমণ করে।
না, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলি যে সংখ্যালঘু শব্দটাকে একটা বাক্যবন্ধের মধ্যে রাখা আমার মনে হয় এটা রাজনৈতিকভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত, এবং সেটা করছে সম্ভবত বিজেপি। আমি তোমাকে কেন বলছি, আজকে সংখ্যালঘুকে সামনে রেখে তুমি সংখ্যালঘুও বলছে না, বিজেপি বলছে মুসলিমরা আমাদের ভাই বোন। শুধু তাই না, তোমাকে আমি মানে একটা পরিষ্কার কথা বলি, এখানে সজলের একটা মন্তব্য মানিকতলা হলে কি হতো, অর্থাৎ এর মধ্যে একটা পপুলেশন ইকুয়েশন আছে, একটা ডেমোগ্রাফি আছে। আমি তোমাকে বিশেষভাবে এই কথাটা এই কারণে বলছি, এটা সংখ্যালঘু বলে না, আমরা যেটা বলেছিলাম 2021-এ অতীব মেরুকরণ, একদিকে এনআরসি সিএএ, উল্টো দিকে আমরা প্রোটেক্ট করতে পারি এমন একটি জায়গা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোটটা আসেনি। কিন্তু সাধারণ মানুষ যে উপকৃত হননি, সিএএ বা এনআরসি যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে না, অর্থনৈতিক চাকা সচল রাখতে পারেন না, তাদের বেকারিত্বের ঝালা তার থেকে মুক্তি করতে পারেন না, তখন মানুষের বোধোদয় হয় যেটা সংখ্যালঘু সংখ্যাগুরু না, রাজনীতির বৃত্তে তারা পাউন হয়ে গেছে, গুটি হয়ে গেছে। সেখানেই আমাদের আঘাত মানুষের স্বার্থে। এখানেও সংখ্যালঘু আমাদের আঘাত কোনো সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, মানুষের স্বার্থে। ভোট বাক্সে ইভিএমে একেবারে এমনকি তৃণমূলের ভোট আমরা পেয়েছি, আমরা বলছি বহু তৃণমূলের ভোট আমরা পেয়েছি। সুতরাং প্রশ্নটা সংখ্যালঘু উন্নয়নটা কোনো বিষয় নয়। সরকারে এলে পরে কি করবেন, সরকারে এলে পরে কি দেবেন মানুষকে, সেইটা কোনো প্রতিশ্রুতি নেই। নিশ্চয়ই ঠিক ঠিক সেই কথা বলেও বামেরা ভোটে এই বাম কংগ্রেস জোট যে জিতলো এই নির্বাচনটা, সেটাও এগুলো বলে আসেনি, উন্নয়ন বলে এসেছে ভাই, উন্নয়ন করার। আপনি একটা সিটে জিতলে স্কোপ ছিল না, মানুষ জানে। আমি বলেন চন্দন, ইউ আর আ জেন্টলম্যান না, তো আমি বলছি স্টিল, হ্যাঁ আমি বলছি যে আমি বলছি দেখো, চন্দনদাকে জেন্টলম্যান বলেছি বলে কিষানুর কি আছি, তো ঘটনা যেটা হচ্ছে, আচ্ছা তোকেও বললাম। তো আমার যেটা কথা হচ্ছে যে সংক্ষেপে, আমি না সংক্ষেপে তো আমাকে বলতে হবে, বাকিরা বড় করে বলবে তবেই। আমার যেটা বক্তব্য হচ্ছে যে আপনারা যেটা বলছেন না, এই যে সংখ্যালঘু বিষয়টা তা নয়, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটার আমদানি করেছিলেন, ইমাম ভাতা এটার আমদানি করেছিলেন, তিনি ওই মসজিদের মৌলানাদের ভাতা দিয়ে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এগুলো বুঝে উনি, এক মিনিট আমি তো শেষ করে নিই, কিন্তু আমি ঠিক ছিলেন ভুল বুঝতে পেরে ওরা হাত পাল্টে, আপনারাও রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকে চোর ডাকাত ডাইনি বলে ভুল বুঝেছেন, 20 বছর পর আপনারা জোট বেঁধেছেন। আবার বললাম, আপনারা বুঝেছিলেন এভাবে প্রাসঙ্গিক হওয়া যাবে না, এভাবে প্রাসঙ্গিক হওয়া যাবে না, এই বেশি চিৎকার করলে ভোট বাড়বে না, বেশি চিৎকার করলে ভোট বাড়বে না। আপনারা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে চোর ডাকাত ডাইনি বলার পর 20 বছর একটাই প্রশ্ন বারবার উঠছে, বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে যে শুভেন্দু অধিকারীকে সিবিআই ডাকবে না, ইডি ডাকবে না। শুভেন্দু অধিকারী সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছেন, দল বদল করেছেন, আর সেই সিবিআই নিয়েই আজকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রী চিঠি লিখলেন 9 বিরোধী নেতা। পরের দিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর, বিরোধী দলনেতার চিঠিতে ছত্রে ছত্রে নিশানা মুখ্যমন্ত্রীকে। দেখাবো, দেখুন। রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় সহ 9 বিরোধী নেতার। সোমবারই প্রধানমন্ত্রীকে চিঠি এ রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর চিঠিতে নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দুর অভিযোগ, সারদা থেকে সবচেয়ে বেশি লাভবান মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা চিটফান্ডের সঙ্গে মমতার যোগাযোগ বহু পুরনো, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ 2 সরকারের রেলমন্ত্রী থাকাকালীনই সারদার সঙ্গে মমতার যোগাযোগ ছিল। এই নারদ মামলা, সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তলাওয়াজ শুভেন্দু অধিকারী। অন্য নেতার বাড়ি যেতে পারে সিবিআই, শুভেন্দুকে ধরবে না কেন? না, ও তো 5 থেকে বিজেপিতে গেছে। সুদীপ্ত সেনের লিখিত বয়ানে, কোর্টকে দেওয়া বিবৃতিতে পরিষ্কার ভাবে লেখা আছে তাকে কাঁথিতে কারা নিয়ে গেছে, এবং কাঁথিতে সারদার অস্তিত্বের প্রমাণও পাওয়া গেছে। ওকে আগে সারদা নারদায় ধরা উচিত, সে জ্ঞান দিচ্ছে প্রধানমন্ত্রীকে। সবাই জানে যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় আইআরসিটিসির সঙ্গে চুক্তি করেছিলেন সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেল। কেন মমতা ব্যানার্জির এগেনস্টে সিবিআই অ্যাকশন নিচ্ছে না? সি ইজ পাওয়ারফুল। যেহেতু আমার নাম ওনারা এনেছেন, হেমন্ত বিশ্ব শর্মাজি, নারায়ণ রানীজির সাথে সাথে, সেই কারণে আমি প্রধানমন্ত্রীকে বলেছি এখানেও ইনভেস্টিগেশন করে মেন কালপ্রিট
কনস্পিরেটর মমতা ব্যানার্জিকেও বুক করা হোক, চার্জশিট করা হোক। চিঠি আই হে অনেকদিন হচ্ছিল, তোমার বাইরে বললো সিবিআই কে নিয়ে, ভেতরে অন্য কোনো প্রেমপত্র জানি কে বলবে। গত কয়েক মাসে একাধিক বিরোধী নেতাকে গ্রেফতার করেছে ইডি, সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে বারবারই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। এরপরে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন 9 বিরোধী নেতা। চিঠিতে কেসিআরের পরেই সই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে বিরোধীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে কেন্দ্র। বিরোধীদের বিরুদ্ধে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে। মনে করা হচ্ছে ভারত যেন গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে চলেছে। বিরোধীদের চিঠিতে এও লেখা হয়, বিরোধী দলের নেতারা যখনই বিজেপিতে গিয়েছেন তখনই তাদের বিরুদ্ধে চলা তদন্তের গতি থমকে গিয়েছে। এই চিঠির 24 ঘন্টার মধ্যেই মমতার বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু, জানিয়ে এই মুহূর্তে তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। আমি শুভজিৎ নস্কর, অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে সংখ্যালঘু, অন্যদিকে সিবিআই ইডি, উন্নয়নটা কি ধামাচাপা পড়ে যাচ্ছে না? আমি তো এটাই বারবার বলছি অয়নদা, যে এই যে আপনি দেখুন মাতকাতপুরে এতগুলো বছর পরে মানুষগুলো পাট্টা পেল। এটাই তো আমি বলতে চাইছি যে এই মানুষগুলো কেন এতদিন পায়নি। এখানেই তো রাজনৈতিক ব্যর্থতা এবং সমগ্র দলগুলোর ব্যর্থতা। সিবিআই ইডি নিয়ে শুভেন্দু অধিকারী যে চিঠিটা লিখেছেন তার একেবারে সাবজেক্টে বড় বড় করে বোল্ডে লিখছেন ইনকম্প্রিহেন্সিবল স্কেপটিসিজম। এটার কিন্তু দুটো মানে হয়। একদিকে উনি সিবিআই এর মতো একটা প্রিমিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উপরে প্রশ্নচিহ্ন তুলে দিলেন, যেটা কিন্তু ডিরেক্টলি কার আন্ডারে, প্রাইম মিনিস্টারের আন্ডারে ফাংশন করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যেমন অভিযোগ করলেন তেমনি আবার সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়েও প্রশ্ন তুললেন। তাহলে বিরোধী দলগুলোর কাছেও উনি কিন্তু একটা পাশা ঠেলে দিলেন যে আপনারাও কথা বলুন, সিবিআই এর রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। তুমি যেটা বললে একেবারে আমরা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ, প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন বিরোধী দলনেতা, কিন্তু সেই চিঠির ছত্রে ছত্রে যেন ঝরে পড়েছে শুভেন্দু অধিকারীর হতাশা। দেখুন, বগটুই থেকে নিয়োগ দুর্নীতি, প্রতি ক্ষেত্রেই সিবিআই তদন্তের দাবিতে সরব হতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দুই কি হতাশ সিবিআই তদন্তে? প্রশ্ন তুলে দিল সোমবার প্রধানমন্ত্রীকে লেখা বিরোধী দলনেতার চিঠি, যাতে সারদা চিটফান্ড তদন্তের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সিবিআইয়ের, যিনি তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সারদা থেকে সুবিধে ভোগ করেছেন। সারদা থেকে সব থেকে বেশি সুবিধে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই কি পদক্ষেপ নিতে গড়িমসি করছে সিবিআই? তাঁর চেয়ারের ওজনের জন্যই কি এগোতে পারছে না সিবিআই? কিন্তু ক্ষমতাশালীদের যাতে ছাড় না পান সেই কারণেই তো সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, চিঠিতে শুভেন্দুর আরও দাবি, এই শ্লথগতির জন্যই সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার ওপর থেকে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। বাংলার মানুষ হতাশ। আমরা আশা করব শুভেন্দুর চিঠি প্রধানমন্ত্রীকে দেওয়ার পরে আরও যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সারদা, নারদা বা অন্যান্য যে সমস্ত চিটফান্ড বিষয়ে মামলা রয়েছে এবং যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধেও তদন্তে নামবে। অনেক মানুষ মনে করেন রাজ্যে যে তদন্ত হওয়া উচিত, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়েছে, বহু মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তার দায়টা কার? তবে শুভেন্দু একা নন। কিছুদিন আগে দিলীপ ঘোষের গলাতেও শোনা গেছে সিবিআই তদন্তে অনাস্থার কথা। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটি থেকে 100 কোটিতে। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআই কে আমি বলবো কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। এদিন বগটুয়ের প্রসঙ্গ টেনে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীও। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বগটুয়ে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে সিবিআইয়ের হেফাজতে মেরে ফেলা হলো। বঙ্গে একাধিক ইস্যুতে সিবিআই তদন্ত চেয়ে বিজেপি সরব। তৃণমূল নেত্রীর বিরোধিতায় শুভেন্দুর এই চিঠি কি পদ্মশিবিরকে অস্বস্তিতে ফেলে দিল? প্রশ্ন তুলছেন অনেকেই। নিউজ 18 বাংলা। আমরা দেখালাম কালকে প্রধানমন্ত্রীকে 9টি বিরোধী দল কি চিঠি দিয়েছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন। আজকে আবার রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানা দিল।
কালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিরোধীদের চিঠি প্রধানমন্ত্রীকে, আজ রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই। সত্যি বিরোধীদের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্র? এখানেও হ্যাঁ বলছেন 35% মানুষ, না ব্যবহার করছে না কেন্দ্র 65% মানুষ বলছেন। সোশ্যাল সাইটে ভোটের ফল আসবো, এই নিয়ে আসবো, এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক আর কয়েক মিনিট, একটা ছোট্ট বিরতি। আপনাদের মতামত তুলে ধরি প্রতিদিন, আজকে এক ঝলকে আপনাদের কিছু মতামত তুলে ধরবো এই মুহূর্তে, বিশেষ করে জোট নিয়ে। শেখ শামীম বলছেন 3 দল জোট করলেও পঞ্চায়েত ভোটে ভালো ফলের সম্ভাবনা কম। সিদ্ধার্থ চক্রবর্তী বলছেন শুভেন্দু কি বিজেপির নেতা নাকি তলায় তলায় অবিজেপি জোট নেতা। জয়দীপ বাগচি বলছেন সাগরদিঘির মতো ঐক্যবদ্ধ হলে সমীকরণ পাল্টে যেতে পারে। অমিয় চট্টোপাধ্যায় বলছেন একটা সাগরদিঘি দিয়ে গোটা রাজনীতি বিশ্লেষণ করা যায় না। সিবিআই নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন আপনারা দেখালাম। ছত্রে ছত্রে হতাশা সজল ঘোষ। একই কথা তো গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছে। কোনটাতে কনভিকশন হয়েছে? কেন নির্দোষ প্রমাণ বা দোষী প্রমাণ করুক আগে সিবিআই ইডি নিয়ে হতাশা ঝরে পড়ছে শুভেন্দু অধিকারীর গলায়। হতাশাটা কোথায় পেলেন আমি জানি না। আমি তো চিঠি দেখালাম, আবার চিঠি দেখাবো প্লিজ। না আর দেখিয়ে তার থেকে আমায় দেখান, কাজে দেবে না। চিঠিটা দেখাবো, শোনান, কাজে দেবে। ওই চিঠিটা দেখিয়ে লাভ নেই। আপনি বলছেন বিরোধী দলনেতা চিঠি দেখালে কাজে দেবে না? না, যা দেখি দেখা হয়ে গেছে, পরে দেখাবেন আবার। আমি কোথাও হতাশা দেখিনি তাতে। তিনি গতিটাকে আরো অ্যাক্সেলেট করার জন্য তিনি এই চিঠিটা দিয়েছেন যে স্পিডটা বাড়ুক, তাড়াতাড়ি হোক। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এটা তো কিষাণুদের অভিযোগের জন্য চিঠিটা লেখা। রোজ বলতো কতদিন দেরি হচ্ছে, এতদিন দেরি হচ্ছে, আদি অনন্তকাল ধরে চলছে। সেই জন্যই তো এটাকে অ্যাকশন করার জন্য এটা পাঠানো হলো। না বলছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব কারণেই, আরে সেই কারণেই তো করা হলো যাতে খুব তাড়াতাড়ি এবার জেলে যায়। কিন্তু জেলে যাবার জন্য এত তড়িঘড়ি করে এই দলটা একমাত্র, এটা এদের ছাড়া কাউকে দেখিনি কখনো। ওকে, হ্যাঁ একদম ঠিক বলেছে। ওরা তো জেলে যাওয়ার জন্য পার্টি চেঞ্জ করে নেয়। এই শুভেন্দু অধিকারীর উদাহরণ আমাদের কুণাল ঘোষ বলেছে না, যে উনি তো এই জেল থেকে সিবিআই থেকে পরিত্রাণ পেতেই তো উনি বিজেপিতে গেছেন। এবং এইটা তো পরিষ্কার, এবং শুধু তো উনি একলা নয়, আজকে এবং বিজেপি খুব ভালো করে আপ্যায়ন করে নেয়। কি শুনুন, আমি একটা কথা বলছি, কুণাল ঘোষ খুবই ভালো লাগে, খুবই ভালো। কুণাল ঘোষ খুবই ঠিক কথা বলেছে। শুনুন না, বিজেপিতে যোগ দিয়ে দেয়, এর থেকে বাঁচতে। কিন্তু কুণাল ঘোষ কি করে? কুণাল ঘোষ একটা ভিডিও বার্তা তৈরি করেছিলেন, সেখানে চোখের জলের সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি তো সিবিআই কে সাপ্তাহিক চিঠি লিখতেন, সেগুলো সব ভুলে গেছেন আজকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি মমতাকে ডাকাতরানি বলেছেন, 1:1 ইন্ট্রোগেশন বলেছেন। এই যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি, এই শব্দটা কার ধার করা? এখনো পেটের চাইতে পারে কুণাল ঘোষ, এই এটার পেটের কুণাল ঘোষ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে অনেকের নাম বললেন। আরে সেই কুণাল ঘোষ যে আজকে তৃণমূলেরই মুখপাত্র, এটা কেমন এটাই আমি জানতে চাই। হিমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী অসমের। হতে পারে কেউ দল পাল্টে নিয়েছে, কিন্তু ওই দলে থেকে ভুল বাক্যকে ধরেছিল রাজ্য পুলিশ, রাজ্য পুলিশ অন্য দলে চলে গিয়ে বেঁচে। ওকে, কলতান সিবিআই কালকে সিবিআই এর বিরোধিতা করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি, আজকে রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই। এটা কাকতালীয় হতে পারে। আর বিরোধীরা কিন্তু সিপিআইএম কেন বলছে তাহলে বারবার যে কালকে চিঠির পরে প্রতিশোধ স্পৃহা? এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি। এই আপনি সে বিবিসি ডকুমেন্টারি দেখানোর বিরুদ্ধে পরের দিন রেড হয়ে যাওয়া বলুন, বা এই ধরনের নেতাদের বাড়িতে হানা, এই ঘটনা আগেও ঘটিয়েছে। কিন্তু মুড়ি মিছড়ি একদর করে এর মধ্যে আবার বেনজল তৃণমূল ঢুকে পড়লে খুব মুশকিল আছে। ওর নেতারা এত দুর্নীতি করেছে, তার সাথে বাকিদের সাথে একে মিলিয়ে ফেলা যাবে না। সিবিআই এর তদন্ত গতি পাচ্ছে না। রাজীব কুমারকে সিবিআই একটা রোববার বিকেলে বাড়িতে দৌড়েছিল গ্রেপ্তার করতে, কি হলো? ইডি ধরেছিল নেতা মন্ত্রীদেরকে, কি হলো? শুভেন্দু বাবু এবং ববি হাকিম বাবু একই সাথে নারদার ঘটনাকে বিরোধীরা দুর্নীতি করবে, ফাইল নিয়ে যাবে সিবিআইডি, তাতেও আপনারা বলবেন যে সিবিআইডি শুধু বিরোধীদের জন্য বলছে। 1 সেকেন্ড চেয়ে নেব, 10 সেকেন্ড প্লিজ, 10 থেকে 20 সেকেন্ড প্লিজ, আমাদের সময় শেষ। 21 জুলাই দাঁড়িয়ে বলেছিল আলুর চপ বেগুনি খাওয়াতে সিবিআই ইডি এলে, 22 তারিখ গেছিল, খালি হাতে ফেরিনি।
এরা জানতো সিবিআই আসবে, তাই আগের দিন চিঠি লিখেছে। আমি আজকে বলে যাচ্ছি সিবিআই আসবে জানতো তাই চিঠি লিখেছে। আমি কি বলছি, 10 তারিখ সিবিআই কাউন্সিলরদের বাড়ি যাবে। আচ্ছা, তার মানে এই যে ভবিষ্যৎবাণী করে বলছে প্রায় শেষের মুখে তো আমি তোমাকে এখানে বসে একদম ড্রয়িং লাইন বলতে পারি। সেটা হচ্ছে যে এই হতাশাটার মূল কারণটা কিন্তু অন্য জায়গাতে। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এটা কিন্তু একটা ক্রাইসিস অফ বিজেপি। তোমাকে পরিষ্কারভাবে বলছি, এখানে কোনো কিন্তু নেই। আমরা তীব্র নিন্দা করছি রাবড়ি দেবীর ক্ষেত্রে যেটা ঘটেছে, এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটে, বিজেপি করলে ঘটে না। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যদি মিলিয়ে ফেলে তাহলে সম্ভবত ভুল হচ্ছে। এটা শুভেন্দু অধিকারের বাস্তবিক আমাদের সময় শেষ। পারলাম না আর আমি এই শুভজিতের কাছে যাব। 20 সেকেন্ডের মধ্যে জানতে চাইবো যে সিবিআই নিয়ে হতাশা শুভেন্দু অধিকারীর, এর মধ্যে অন্য রাজনৈতিক তাৎপর্য কিছু খুঁজে পাচ্ছ কিনা? পশ্চিমবঙ্গে সাংবিধানিক যে অথরিটি, যেমন রাজ্যপাল, সিবিআই, ইডি, এদের থেকে চাওয়া পাওয়ার চেয়ে বেশি মানুষের সাথে যে ডিসকানেক্টটা তৈরি হচ্ছে বিরোধী দলগুলো প্লাস শাসক দল, সেই জায়গাটাতে অনেক বেশি মনোনিবেশ করতে হবে। সেই জায়গাটা মিসিং। একদম আমরা দেখব সিবিআই ইডি নিয়ে আর কত অভিযোগ আসে এবং সিবিআই ইডি আদৌ তৎপর হয় কিনা, প্রধানমন্ত্রী নির্দেশ দেন কিনা সেইভাবে। জনতার দরবার আজকে শেষ করছি এই প্রশ্ন রেখে। অনেক ধন্যবাদ সবাইকে।